উফ, কি জয় রে ভাই বাংলাদেশের! কি অসাধারণ জয়! অসাধারণ জয়ের চেয়ে বলতে হবে কি হাঁপ ছাড়া জয়, ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার মতো জয়। এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যেত তাহলে ভাই ভীষণ কষ্ট পেতাম, কেননা এই ম্যাচটা বাংলাদেশের হারার কোনো অপশন ছিল না। ম্যাচটা আমরা এতটা ডোমিনেট করছিলাম এবং একটা সময় ম্যাচের রেজাল্টটা এত অবভিয়াস মনে হচ্ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ ম্যাচ হেরে গেলে শুধুমাত্র যে আমরা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নম্বরেই থাকতাম, শুধু যে আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে যেতাম তা নয়, এইটার একটা লাস্টিং ইম্প্যাক্ট থাকতো বলে আমাদের টিমের উপর পড়তো বলে আমার কাছে মনে হয়। শেষ পর্যন্ত সেটা হয়নি, অনেকগুলো জায়গাতেও আবার আমরা একেবারে হেরেই যেতে পারতাম। সেইখান থেকে ম্যাচটা আমরা শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতায় ভীষণ রকম নাটকীয়তার মাধ্যমে 11 রানে জিতে নিয়েছি লাস্ট ওভারে গিয়ে। বাংলাদেশ এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা 2-1 ব্যবধানে জয়টা যেমন নিশ্চিত করলো, ঠিক তেমনিভাবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আমরা 10 থেকে 9 নম্বরে উঠে গেলাম। 2027 বিশ্বকাপে ডিরেক্ট কোয়ালিফিকেশনের স্পটটাতে এখন আমরা চলে এসেছি। এই যে ম্যাচটা আমরা এইভাবে জিতলাম, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? অনেকগুলো জায়গাকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন, কিন্তু আমি শুরুতেই যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কি স্মার্টনেস। বাংলাদেশে আজকে একটা ব্রিলিয়ান্ট স্মার্টনেসের পরিচয়টা দিয়েছে কোন জায়গাটাতে জানেন? একেবারে লাস্ট ওভারে 5 নম্বর বলটাতে, যখন 2 বলে দরকার ছিল পাকিস্তানের 12 রান, 2টাই ছক্কা মারতে হয়। রিশাদ হোসেনের লেগ স্ট্যাম্পের ওই বলটাকে আম্পায়ার হোয়াইট কল করলেন শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে, কিন্তু ওই জায়গাটাতে বাংলাদেশের বোলার ফিল্ডাররা ভিজিবলি আপসেট ছিলেন। আমাদেরও দেখে মনে হচ্ছিল যে বল তো অবশ্যই কিছু না কিছুতে টাচ করেছে, হয় ব্যাটে অথবা হচ্ছে গিয়ে বুটে, নইলে তো বলের এতখানি ঘোরার কথা না। কিন্তু যেহেতু এখানে আম্পায়ার হোয়াইট দিয়ে দিয়েছেন, কিছু তো করার নেই। আইপিএলে সিস্টেম রয়েছে যে ডিআরএস নেওয়ার, হোয়াইট বল নো বলের ক্ষেত্রে কিন্তু ফিল্ডিং টিম চ্যালেঞ্জ করতে পারেন বা ব্যাটিং টিমও করতে পারেন, মানে সবাই চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেই নিয়ম নেই। এখন আম্পায়ার হোয়াইট দিয়েছেন মানে সেইটা হোয়াইট, অর্থাৎ 2 বলে যে 12 রান প্রয়োজন ছিল ওইটা হোয়াইট হওয়ার পর হলো যে 2 বলে 11 রান প্রয়োজন, তখনও কিন্তু পাকিস্তান ম্যাচটা জিততে পারে। বাংলাদেশ ওই সময় একটা ব্রিলিয়ান্ট ডিসিশন নিল, এলবিডব্লিউর জন্য বাংলাদেশ রিভিউ করলো, মানে সম্ভবত করেছে, আমি ঠিক শিওর না, আমি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনাটা এসেছি, কিন্তু এর বাইরে অন্য কোনো অপশন তো আর নাই। হোয়াইটকে তো আর চ্যালেঞ্জ করা যায় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো বাংলাদেশ ওই সময় নিশ্চিতভাবেই এলবিডব্লিউর অ্যাপিল করেছে, রিভিউ নিয়েছে, ডিআরএস নিয়েছে, যদিও সেটা এলবিডব্লিউ আর কোনো কারণই নেই, লেগ স্টেম্পের অনেক বাইরে। কারণ বাংলাদেশ এই সময় এনশিওর করতে চেয়েছে যে ওইটা যদি ব্যাটে লাগে বা পায়ে লাগে এলবিডব্লিউ হবে না, কিন্তু তাতে তো যেই হোয়াইটটা আম্পায়ার দিয়েছিল সেই হোয়াইটটা বাতিল হয়ে যাবে, এবং এক্স্যাক্টলি সেই জিনিসটাই হলো। ওইটা এলবিডব্লিউ হয়নি, কিন্তু দেখা গেল যে রিভিউতে বল শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগেছে, এবং শাহিন শাহ আফ্রিদি মোটামুটি ভালোই একটা হচ্ছে গিয়ে কাণ্ঠামি করতে নিয়েছিলেন। যখনই ওই আম্পায়ার ডিআরএস এর সিগন্যাল দিল সাথে সাথেই কিন্তু তিনি তার ফ্রাস্ট্রেশন শো করেছেন, ব্যাট টেট হচ্ছে গিয়ে একেবারে বাড়ি মেরে টেরে, কারণ তিনি তো জানেন যে তার আসলে লেগেছে, যে এইখানে একটা একটু যেটা বললাম একটু কাণ্ঠামি একটু চোরামি করতে চেয়েছিলেন, সেটা আসলে তিনি আর পারেননি। ফলে বাংলাদেশ এই জায়গায় একটা ব্রিলিয়ান্ট ডিসিশন নিয়েছে ডিআরএস নিয়ে, যেই কারণটাতে ওইটা হোয়াইটটা হচ্ছে গিয়ে বাতিল হয়ে গেল। ফলে গিয়ে দেখা গেল যে লাস্ট বলে 12 রান প্রয়োজন, সেটা তার হয়নি, ওই বলটাতে আরো শাহিন শাহ আফ্রিদি আউট হয়ে গেছেন, বাংলাদেশ 11 রানে ম্যাচটা জিতে গিয়েছে। টার্নিং পয়েন্টের আলোচনার মধ্যেও আমার এই বাংলাদেশের স্মার্টনেস কথাটা বলতেই হবে। আপনি কোন জায়গাটাতে বলবেন? ধরেন হচ্ছে কি আপনি লাস্ট ওভারটা 14 রান প্রয়োজন, পাকিস্তানের এটা কি একেবারে অসম্ভব ছিল? হ্যাঁ, তাদের হচ্ছে গিয়ে একটাই মাত্র উইকেট ছিল, কিন্তু শাহিন শাহ আফ্রিদি তো ক্রিজে ছিলেন এবং বোলিংয়ে এসেছেন রিশাদ হোসেন, বা তাকে আনতে হয়েছে, যিনি এর আগে 6 ওভার বোলিং করে 54 রান দিয়েছেন। সো ওভার প্রতি 9 রান করে দিয়েছেন, লেগ স্পিনারে তার নিজের দিন না, অতএব এইখানটাতে তো শাহিন শাহ আফ্রিদি যে কোনো কিছু করেই ফেলতে পারেন, কিন্তু সেইটা আর হয়নি। ওই ওভারটা রিশাদ ব্রিলিয়ান্টলি করেছেন, একটা শাহিন শাহ আফ্রিদিকে বলে নিজে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে সেই ক্যাচটা মিস করেছেন ইনিংসের, মানে ওই ওভারটার সেকেন্ড বলটাতে, তারপরেও সেই ওভারে 2 রানের বেশি তিনি দেননি। বাংলাদেশ এই ম্যাচটা জিতে গেছে 11 রানে। ফলে এই লাস্ট ওভারটাকে আপনি টার্নিং পয়েন্টের আলোচনায় আনতে পারেন। লাস্ট ওভারের আগের ওভারটাকে কেন আনবেন না? কেননা 2 ওভারে 28 রান প্রয়োজন, হাতে ছিল হচ্ছে গিয়ে মাত্র 2 উইকেট, বাংলাদেশ জয়ের জন্য ফেভারিট, কিন্তু শাহিন শাহ আফ্রিদি মুস্তাফিজুর রহমানকে 2টা ছক্কা মেরে দিলেন, তাতে করে ইকুয়েশনটা কিন্তু আবারও পাকিস্তানের ফরে চলে যাচ্ছিল। এবং 5th বলটাতে যখন ফলো থ্রু করতে গিয়ে ব্যাটসম্যানের ছুটে আসা বলটা মুস্তাফিজের পায়ে লাগলো, তিনি তো খোঁড়াচ্ছিলেন, লাস্ট বলটা ওভারে করার মতো অবস্থাতেই তিনি ছিলেন না।
কিন্তু মোটামুটি জোর করেই সেই বলটা তিনি করলেন এবং সেই বলে পাকিস্তানের 9th উইকেট হারিস রফের উইকেটটা তিনি তুলে নিলেন। মেহেদী হাসান মিরাজকে লং অন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে তিনি আউট হলেন। ফলে এই যে 2টা ছক্কা খাওয়ার পরও, এরকম ইনজুর্ড হওয়ার পরও লাস্ট বলটা যে করলেন, সেখানে যে ভীষণ গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন, সেটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন না? কিংবা ধরেন তার আগের ওভার, আমি বলছিলাম লাস্ট ওভারে 14 রান দরকার, 2 ওভারে 28 রান দরকার। ভাই তার চেয়ে অনেক ইজি কোয়েশন ছিল যখন 3 ওভারে 33 রান প্রয়োজন। পাকিস্তানের ওই ফেসটার কথা একটু চিন্তা করেন যে তাদের 3 ওভারে 33 রান প্রয়োজন, হাতে রয়েছে 3 উইকেট, তার মধ্যে পার্টনারশিপ হয়ে গেছে 50+ এবং একজন হচ্ছে গিয়ে সেঞ্চুরি করে নট আউট রয়েছেন, সালমান আলী আগা। গত ম্যাচের তার ওই রান আউট নিয়ে যে তুমুল বিতর্ক হয়েছে, এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে তাহলে তো তিনি একটা কড়া জবাব দিতে পারতেন, নিশ্চয়ই অনেক কিছু বলতেন। ফলে সেই জায়গাটাতে ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে তো তিনি প্রায় ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওই যে সালমান আলী আগা সেঞ্চুরি করার পর 98 বলে 106 রান করা, তাসকিন আহমেদের স্লোয়ারটাতে যে তিনি বিভ্রান্ত হয়ে মিড উইকেটে ক্যাচ দিলেন এবং ওই ভীষণ রকমের প্রেশারের মধ্যে নাজমুল হোসেন শান্ত যে ব্রিলিয়ান্টলি একটা ঠান্ডা মাথায় ক্যাচটা যে ধরলেন, সেটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন না? অবশ্যই সেইটাও টার্নিং পয়েন্টের দাবিটা, কেননা এরপরই ম্যাচটা বাংলাদেশের অনেকখানি পক্ষে চলে এসেছে এবং তারপরে শেষ 2 ওভারে 3 ওভারে নাটকীয়তার পরের অংশের কথাটা তো আমি আসলে বললামই। পাকিস্তান এই ম্যাচে হচ্ছে গিয়ে তারা যে 291 রানের যে টার্গেটটা ছিল সেইটা চেজ ডাউন করতে নেমে বাংলাদেশ একটা সময় ছিল যে ম্যাচটা পুরো আমাদের হাতের মধ্যে থাকবে না কিছুর জন্য। প্রথম 3 ওভারেই আমরা 3 উইকেট তুলে নিয়েছি। সাহেবজাদা ফারহানকে তাসকিন আউট করে দিয়েছেন। পরের ওভারে মাস সাদাকাত, যিনি কত ম্যাচে যে ব্রিলিয়ান্টলি যে ইনিংসটা খেলেছিলেন, তাকে হচ্ছে গিয়ে ওইখানটাতে তার উইকেটটাও চলে গেছে। এবং থার্ড ওভারটাতেও যখন বাংলাদেশ, তাসকিন যখন আরও একটা উইকেট পেলেন, পাকিস্তানের 17 রানে 3 উইকেট চলে গেল। পাওয়ার প্লেতে তারা আর কোনো উইকেট হারায়নি বটে, কিন্তু পাওয়ার প্লের পর আবারও যখন 50 রানের পার্টনারশিপের শেষে আবারও তারা পরপর 2টা উইকেট কাছাকাছি সময় হারালো। 82 রানে পাকিস্তানের 5 উইকেট চলে যায়। ফলে বাংলাদেশের 290 রানটা তখন জয়ের জন্য মোর দ্যান এনাফ মনে হচ্ছিল। কিন্তু পাকিস্তান ওই জায়গাটা থেকে একটা কামব্যাক করে। সেই কামব্যাকটা ছিল এইরকম যে তারা 82 বলে 79 রানে একটা পার্টনারশিপ করে সাদ মাসুদ ও সালমান আলী আগার। সেই পার্টনারশিপটা মুস্তাফিজ ব্রেক করেন, কিন্তু তারপরে আবার 49 বলে 48 রানের আরও একটা পার্টনারশিপ হয় সালমান আলী আগার সঙ্গে এইখানটাতে ফাহিম আশরাফের। সেই ফাহিম আশরাফকে আউট করে তাসকিন সেই ওই পার্টনারশিপটা ব্রেক করেন। তখন আবার মনে হচ্ছিল বাংলাদেশ কেননা লাস্ট 10 ওভারে তাদের আরও 80 রান প্রয়োজন ছিল। কিন্তু পাকিস্তানের প্রবলেম যেটা, বাংলাদেশ তো লাস্ট 10 ওভারে আমরা মাত্র করেছিলাম 77 রান, কিন্তু আমরা হাতে 7 উইকেট নিয়ে ঢুকেছিলাম, মাত্র 3 উইকেট গিয়েছিল। আর পাকিস্তানের লাস্ট 10 ওভারে 80 রান প্রয়োজন, তাদের 7 উইকেট চলে গেছে, হাতে তাদের মাত্র 3 উইকেট ছিল। কিন্তু ওইখান থেকেও পাকিস্তান ম্যাচটা বের করে আনার মতো অবস্থায় চলে গিয়েছিল, কেননা 49 বলে 52 রানের আরও একটা পার্টনারশিপ হলো সালমান আলী আগা ও শাহিন শাহ আফ্রিদির, যেইখানে সালমান আলী আগা নিজের সেঞ্চুরিটা তুলে নিয়েছেন, টপ এজ হয়ে 6 হয়ে যেই সেঞ্চুরিটা তিনি তুললেন। ফলে এটা 10 ওভারে 80 রান প্রয়োজন, 5 ওভারে 45 প্রয়োজন, 3 ওভারে 33 প্রয়োজন। এই জায়গাটাতে জয়ের জন্য আসলে পাকিস্তান ফেভারিট ছিল। এবং সেইখানটা থেকে তাসকিন যখন আউট করলেন সালমান আলী আগাকে, ওই জায়গায় বাংলাদেশ হচ্ছে গিয়ে ম্যাচে ফেরার একটা জায়গা পেল। এবং তারপরের নাটকীয়তা আমি বললাম যে পরের ওভারটাতে মুস্তাফিজকে 2টা ছক্কা শাহিন শাহ আফ্রিদি মারা সত্ত্বেও, মুস্তাফিজ 5th বলে ইনজুর্ড হওয়া সত্ত্বেও লাস্ট বলটা করে উইকেটটা নিয়ে নিলেন 9th উইকেট। এবং লাস্ট ওভারটাতে রিশাদ একটা ক্যাচ ড্রপ করা সত্ত্বেও তারপরে গিয়ে 5th বলটাতে আমাদের সেই যে ব্রিলিয়ান্ট যে স্মার্টনেসের পরিচয়টা আমরা ডিআরএস নিয়ে দিয়েছি, এবং তাতে করে বাংলাদেশ এই ম্যাচটা, রিশাদও খুব ভালো বোলিং করেছেন, মাত্র 2 রান দিয়েছেন। ফলে বাংলাদেশ ম্যাচটা 11 রানে জিতে যায়। টার্নিং পয়েন্টের অনেকগুলো জায়গা কিন্তু তাহলে রয়েছে। আর আমাদের ব্যাটিং, ভাই এইটাতে আমাদের আসলে 320-30 রান হওয়া উচিত ছিল, ডেফিনেটলি হওয়া উচিত ছিল অনেকগুলো জায়গাতে। আমরা যেমন হচ্ছে গিয়ে ওপেনিং পার্টনারশিপে 109 রান তুলে ফেলেছি। পাওয়ার প্লেতে আমরা খুব যে মেরে টেরে খেলেছি তা না, 10 ওভারে আমরা 50 রান তুলেছি, কিন্তু কোনো উইকেট দেয়নি। এই সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের ওপেনিং পার্টনারশিপে আমরা 109 রান তুলেছি। সাইফ তিনি 55 বলে 36 রান করে এইরকম একটা, এতক্ষণ ক্রিজে থাকার পর যেভাবে যেই শটটা খেলে বেরিয়ে এসে শাহিন শাহ আফ্রিদিকে মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন, সেটা আসলে খুবই দৃষ্টিকটু। বাট স্টিল তারপরেও তো নাজমুল হোসেন শান্ত আসলেন, আবার একটা 50 রানে পার্টনারশিপ হলো তানজিদ তামিমের সঙ্গে। শান্ত 27 রান করে আরও একটা গুড স্টার্টকে তিনি জলাঞ্জলি দিয়ে তিনি আউট হয়ে গেলেন। তানজিদ তামিম ছিলেন এবং তিনি একটা ব্রিলিয়ান্ট নক খেলেছেন। 47 বলে 50 করেছেন, 98 বলে তিনি সেঞ্চুরি করেছেন, ছক্কা বেরিয়ে এসে লং অফের উপরে দিয়ে দারুণ একটা ছক্কাতে তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন। এবং যখন তিনি 107 বলে 107 রান করে আউট হলেন কাভারে ক্যাচ দিয়ে আবরারের বলে, 7টা ছক্কা তিনি ইনিংসে মেরেছেন, 6টা মাত্র 4। তারপরে কিন্তু বাংলাদেশ খুব ভালো অবস্থানে ছিল 320 অন্তত করার পক্ষে, কেননা আমাদের এইখানটাতে 40 ওভার শেষে 3 উইকেট আমরা 213 রানে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু লাস্ট 10 ওভারে 7 উইকেট নিয়ে ঢোকা সত্ত্বেও আমরা 77 রানের বেশি করতে পারিনি। লিটন দাস তিনি 41 রান করলেও সেই জন্য 51টা বল নিয়েছেন।
তাওহিদ হৃদয় তিনি 48 রানে নট আউট থাকলেও সেই জন্য তিনি 44টা বল নিয়েছেন। ইভেন ধরেন আফিফ যে লাস্টে নেমেছেন তিনিও 5 রানে নট আউট ছিলেন, সেই জন্য 8টা বল খেলেছেন। ফলে আমরা শেষ 10 ওভারে প্রত্যাশিত ঝড় আমাদের ব্যাটসম্যানদের ব্যাটে ওঠেনি, যেই কারণে আমাদের স্কোরটা আসলে 300 হয়নি। সেইটা আমাদের জন্য ভীষণ রকম কস্টলি হয়ে যেতে পারত। আমাদের যেই পরবর্তী যে সিনারিওর মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, বোলিংয়ের শুরুটা ভালো হলেও এরপরে কেই হারিয়ে ফেলে, স্পেশালি সালমান আলী আগার ব্রিলিয়ান্ট সেই সেঞ্চুরি এবং তার ওই তিনটা যে পার্টনারশিপ তিনি করেছেন, তাতেই বাংলাদেশের মুঠো থেকে ম্যাচটা প্রায় ছিটকে যেতে বসেছিল। ভাগ্যিস সেটা হয়নি। ভাগ্যের শেষ দিকে অনেক নাটকীয়তা সত্ত্বেও আমরা এই ম্যাচটা জিতে গিয়েছি। 11 রানে সিরিজ জিতে গেলাম 2-1 ব্যবধানে। তাহলে বাংলাদেশের এই 11 রানে জয়ের 2-1 ব্যবধানে সিরিজ জয়ের ম্যাচটাতে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 9 নম্বরে ওঠার ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা? আপনি অবশ্যই এর সাথে লাস্ট ওভারটা বলতে পারেন। অবশ্যই 5th বলে যে ওই ব্রিলিয়ান্টলি আমরা ডিআরএস নিয়েছি, স্মার্টনেসের পরিচয় দিয়ে, সেটার কথা বলতে পারেন। আপনি অবশ্যই মুস্তাফিজের 49 নম্বর ওভারটার কথা বলতে পারেন, স্পেশালি তিনি যে ইনজুর্ড সত্ত্বেও লাস্ট বলটা করলেন এবং সেই বলে উইকেট নিলেন, সেটার কথা বলতে পারেন। কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট ভাই সালমান আলী আগার উইকেটটা। ওই উইকেটটা তাসকিন নিয়েছেন, সেই কারণেই বাংলাদেশ ফাইনালে গিয়ে ম্যাচটা জিতেছে। ওই সেঞ্চুরিয়ান যদি থেকে যেতেন, ওই যে তাসকিন যদি ওই সময় সেই তার ওই দুর্দান্ত স্লোয়ারটা এবং অসাধারণ যে ক্যাচটা শান্ত আন্ডার প্রেসার ধরেছেন, সেটা যদি না হতো, বাংলাদেশ তাহলে এই ম্যাচটা জিততে পারতো বলে আমার কাছে মনে হয় না। বাকিগুলো খুবই নাটকীয় ব্যাপার স্যাপার ঘটেছে, খুবই ক্লোজ কল হয়েছে। টার্নিং পয়েন্টের আলোচনা যদি করি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমার টার্নিং পয়েন্ট সালমান আলী আগার আউটটাই। আপনার টার্নিং পয়েন্ট কি অন্য কিছু কিনা? এই যে এত নাটকীয়তা, অন্য যে কোনো কিছুর কথা আপনি বলতেও পারেন স্বস্তি নিয়ে, আনন্দ নিয়ে, যেহেতু আমরা ম্যাচ জিতেছি, যেহেতু বাংলাদেশ সিরিজ জিতেছে। এই ম্যাচ হেরে যদি ভাই সিরিজটা হেরে যেতাম, তাহলে ভীষণ কষ্ট পেতাম।